প্রকাশনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষক, কথাশিল্পী সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আলোচক, বিশিষ্ট কবি, বাংলাদেশের অন্যতম প্রধান কবি মোহাম্মদ নুরুল হুদা এবং আরেক বিশিষ্ট কবি মোহাম্মদ নাসির আহমেদ এবং ভূঁইয়া শফিকুল ইসলাম, যার বইটি কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। ভূঁইয়া শফিকুল ইসলামের এটি 17তম কাব্যগ্রন্থ। তিনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। কবিতার পাশাপাশি তিনি গান লিখছেন, গানের সুর করছেন। তার লেখা গানের সিডির সংখ্যাও একেবারে কম নয়, প্রায় 15টি। একই সাথে প্রবন্ধ লিখছেন, কথা সাহিত্য করছেন। মাঝে মাঝে তার কিছু লেখা আমরা প্রকাশ করতে পারি না নানা কারণে। সে বিষয়ে আজকে কথা বলার জায়গা এটি নয়। কবি ভূঁইয়া শফিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি তার এই বইটি প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য অন্য প্রকাশকে। আমাদের এই আয়োজনটি সুন্দর এবং সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করব আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের জন্য। ভূঁইয়া শফিকুল ইসলামের নতুন কাব্যগ্রন্থ অঙ্গারের মতন বিরহ মোড়ক উন্মোচিত হলো। কবিতাটি পড়ে আমার মনে হয়েছে এই কবিতাটির নাম মুখোশ হতেও পারত। কবিতাটির মধ্যে অনেক ব্যঙ্গাত্মক বিষয় রয়েছে, নিজেকে দেখবার একটি বিষয় রয়েছে, নিজেকে আয়নায়, নিজের আয়নায় দেখবার একটি বিষয় রয়েছে। প্রথমে এই কবিতাটি উপস্থাপন করছি। আমাকে আয়নায় দেখি প্রতিদিন, চিনি না, চিনতে পারি না, আলোতে দেখেও তারে চিনতে পারি না। কেবল কিছুটা তারে অনুভব করি অন্ধকারে। অনেকে বলেছে আমি কি, আমিও বলেছি আমি কে। এই সব মিছে কথা, মিছে ভাঙা মেঘ। কোনো কথা কোনো দিনও দেয়নি আমার পরিচয়। ভাঙা মেঘ বাতাসেতে থোকা থোকা ওড়ে, ফলাতে পারে না ফল, বর্ষণ জানে না। কেমনই বৃক্ষ দেয় ফলে পরিচয়। শিমুল তোলার মতো অনেক কথার তন্তু আকাশে উঠেছে, তাই দিয়ে আকাশের বস্ত্রের বয়ানের প্রয়োজন দেখিনি। কি মূল্য বহন করে এই সব ছেঁড়া ছেঁড়া ছেদো ছেদো কথা। শিশিরেরা ঘাসে এসে আমাদের দেখে গেছে কত, নীরবেই চলে গেছে প্রবল চোখে। বলে নাই আমাদের জীবনে নিষ্ফল অর্থ বলে নাই। বাতাসেতে নাচিছে সবুজ, তারই মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদিছে হলুদ। শিশির দেখেছে তাহা বোবা ঘাসে বসে। বলে নাই তবু বলে নাই দূরের আকাশে এক পাঁচ পাখি ওড়ে। তারা নেই অলস ভঙ্গিতে ভাসে আমাকে ঘিরেই। ওই পাখি জানে আমি কে, তবু মুখে বলবে না কি লাগিয়াছে। ধান কেটে নিয়ে গেলে যে মাঠে উধাও হাওয়া হাহাকার করে, সেই মাঠও জানে আমি কে। উধাও আকাশমুখী খাঁ খাঁ নীল বাতাসের মতো আমার শূন্যতা পড়েছে।
তবু আমি উকুনের মতো এই ঘেষ পৃথিবীর রক্ত নিয়ে, রোম রাজি নিয়ে মগ্ন হয়ে আছে। তবু মুখে ভিন্ন কথা, তাও তারা জানে। আমি জানি না। আমার স্বাধীন সত্তা পদ্মাসন বুদ্ধের কঠিন জীবন কেমন খসে পড়ে। পৃথিবীর বেশ কিছু নারী তারা জানে। আমার নিতম্বে পাওনা কত শত ইসলামী বেদ শরীয়ত ভাঙার অপরাধে, তাও তারা জানে। তবু তারা বলে নাই পাথরের ভয়ে। তারাও তো মানে নাই স্বর্গের সুতা টানা কঠোর নিয়ম। সকল নিয়ম ঠেলে স্বর্গের চোখেতে কিছু মর্তের মধু মাখা ধুলি ছুঁড়ে দিয়ে আমার বুকেতে এসে বিজয়ীর বেশে সুখ নিয়ে গেছে, আর সুখ দিয়ে গেছে। কেউ কেউ এরই মধ্যে চলে গেছে ছেড়ে ছুড়ে পুরনো ঠিকানা। চলে গেছে কোথায় কেউ দেখেনি। আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি নাসির আহমেদকে। কবি নাসির আহমেদ। ভূঁইয়া শফিকুল ইসলামকে আমি অনেকদিন থেকে জানি। তার কবিতার সঙ্গে, তার অন্যান্য গদ্য রচনার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল, কিন্তু খুব কাছে থেকে তাকে জানি গত 2-3 বছর। এর মধ্যে আমি খুব গুরুতর অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে, তা আমি দেখলাম যে মানে একটু বিস্মিত হলাম একদিন দেখি যে উনি আমাকে দেখতে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কেবিনে, এবং উনি ওনার কিছু বই নিয়ে গেছেন। যদিও সেসব বই আমার কাছে আগে থেকেও ছিল। একটি বই নতুন আমি আগে পড়িনি, রবীন্দ্রনাথের উপরে। তো আমি ওনার এই লেখাগুলো ওখানে নিবিড়ভাবে পড়বার সুযোগ পাই, এবং প্রথম দিন উনি গেলেন, আরেকদিন উনি গেলেন। সেদিন যাওয়ার পরে এই লেখাগুলি নিয়ে আমি কথা বলি, এবং ছন্দ বিষয়ে আমার জানার একটা দুর্বলতা আছে। কবিতা লেখার একেবারে শুরু থেকেই এই বিষয়টি আমি মেনে চলেছি, এবং আমি এখনও বিশ্বাস করি যিনি ছন্দ জানেন না তিনি কবি হতে পারেন না। আমি দেখি নাই ছন্দ না জেনে ভালো কবি হয়েছে, স্বীকৃতি পেয়েছে সুকবি হিসেবে বাংলা কাব্য সাহিত্যে আমি দেখি না। আর যারা গদ্যে লিখেছেন, প্রবহমান মুক্তক ছন্দে লিখেছেন, তারা ছন্দ জেনে ভেঙেছেন। যেমন আমি ইয়ের কথা বলবো, শক্তি চট্টোপাধ্যায় অনেক ছন্দের কবিতা লিখে শেষের দিকে ভেঙেছেন। কথাটা এই কারণেই বলছি যে আমাদের দেশে অনেক দিন থেকে কবিতার একটা নৈরাজ্য আছে, এবং আমাদের যে শত শত কবি আমরা দেখছি আসলে শত শত কবি নয়। প্রকৃত কবির সংখ্যা গুনতে গেলে মানে খুব কম। তারা যেমন 1000 কবির তালিকা করলে সেখানে হয়তো 25 জন পাওয়া যাবে যে শুদ্ধবাদী কবি। জীবনানন্দ দাশের আলোচনা করতে গিয়ে আব্দুল মান্নান সৈয়দ বলেছিলেন, তাকে বিশেষণ দিয়েছিলেন যে শুদ্ধতম কবি। যদিও কবি শুদ্ধতম হয় না, কবি নিরন্তর নিজেকে অতিক্রম করেন। আজকে যা লিখেছে এরপরে তিনি আরেক ধাপ যান। আমি শামসুর রহমান শেষ জীবনে একদিন বলেছিলাম, এক জন্মদিন ইন্টারভিউ নিয়েছিলাম জনগণে, যে রহমান ভাই আপনি এত লিখেন, মানে এত শরীর খারাপ, তারপর বলে যে একটা ভালো কবিতা কবে লেখা হয়ে যাবে তো বলতে পারি না, কারণ আমি যা লিখেছি তা আমি তৃপ্ত না। তো এই যে একজন প্রকৃত কবির যে এই আকাঙ্ক্ষার জন্যই তিনি নিরন্তর লেখেন। আমি ভূঁইয়া শফিকুল ইসলামের আঙ্গিক প্রসঙ্গে বলতে গিয়ে এই কথাটা এই জন্যই বললাম যে ছন্দ, প্রতীক, চিত্রকল্প, ব্যঞ্জনা, শব্দের ব্যঞ্জনা, গদ্যও যে কত ব্যঞ্জনাময় হতে পারে সেটা মানে চক্রবর্তী রাজার অট্টহাসি যারা পড়েছেন আমাদের তারা জানেন, বা এরকম গদ্য কবিতা, সকল গদ্য কবিতার বাংলা সাহিত্যে খুব কম। তা আমি তাদেরকেই গদ্যে লিখতে বলি যারা ছন্দ জানেন এবং ভাঙলেও যেন ওর মধ্যে সুর থাকে। যেমন রবীন্দ্রনাথ তার জীবনের শেষ দিকে যখন 30-এর কবিরা প্রবল প্রতাপে মানে ছন্দ ভেঙে অন্য ধরনের কবিতা লিখছেন, তখন রবীন্দ্রনাথ চেষ্টা করেন যে আমিও কেন লিখবো না। তিনি পত্রপুট, পুনশ্চ, শেষ লেখায় 3টি বই লিখলেন।
কিন্তু তার মধ্যে যে রিদম, যে গতি, মিউজিক, কবিতার প্রাণ আমি মনে করি মিউজিক। তো সেই মিউজিকের ছন্দপতন আমার মাঝে মাঝে মনে হতো। আমি বললাম যে শফিক ভাই, আপনার কবিতা প্রকৃতি লগ্ন, আমার ভালো লাগে অনেক জিনিস, কিন্তু আপনার এই ব্যাকরণটা কেন মানেন না, ভেঙে দিচ্ছেন কেন? আবার দেখি যে একটা কবিতা অক্ষরবৃত্ত বিশুদ্ধ, কিন্তু পরের কবিতাটি অক্ষরবৃত্তের মধ্যে হঠাৎ দেখা গেল যে একটি শব্দের কারণে ছন্দপতন। উনি বলেন যে আমার নেক্সট বই দেখবেন একদম বিশুদ্ধ আঙ্গিকের বই। হয়তো সে কারণে উনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কিছু কথা বলবার জন্য। আমি বইটি নিয়ে ওই অফিসে আসা যাওয়ার পথে পড়তে পড়তে আজকে শেষবারের মতো আরেকবার চোখ বুলালাম, আর সত্যি আমার ভালো লেগেছে। ভালো লেগেছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে তিনি ছন্দটা সচেতনভাবে প্রয়োগ করেছেন, যেটা সচেতনভাবে করলে হয় কি যে ওই মিউজিকটা পাওয়া যায়, সুর। কিন্তু আমাদের আবৃত্তি শিল্পীরা অনেক সুন্দর করে পরিবেশন করেন, কিন্তু তারা ওই ব্যাকরণটাকে মানে তাদের কণ্ঠস্বরে ধরার প্রয়োজন বোধ করেন না, তারা তাদের মতো করে পড়েন। মানে একজন কবি যখন লেখেন তখন তিনি যে প্রকরণ এবং যে ব্যাকরণটা মেনে ছন্দের, হয়তো মাত্রাবৃত্তে লিখলে মানে যে প্রলম্বিত লয়টা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, আবৃত্তি শিল্পী কিন্তু সেইভাবে পড়বেন না। আমরা একজন কবি যখন পড়ি তখন কবির ওই ছন্দটা যেন বিচ্যুত না হয়। তো শফিক ভাইয়ের এই কবিতাগুলি পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে ছন্দের ব্যাপারে তিনি সতর্ক থেকেছেন, তারপরেও যে ছুটে যায়নি কোথাও কোথাও তেমন না। যেমন একটি কবিতা, উনি এই কবিতাটি একটু আগে আমি হুদাবের সঙ্গে শেয়ার করছিলাম আলোচনাটা, যে উনি শুরু করেছিলেন খুব সুন্দর, পরিচয় কবিতাটার মধ্যে এই যেটি মাহিদুল ইসলাম আবৃত্তি করলেন, এই আবৃত্তি করা কবিতাটার মধ্যে প্রথম পংক্তিটি পিওর অক্ষরবৃত্তি লেখা, দ্বিতীয় পংক্তিটিও জানি না, এই আরেকবার যে ওই জানি যেটা অতিরিক্ত হয়েছে 3 মাত্রা, মানে বিজোড় হয়ে গেছে। কারণ অক্ষরবৃত্ত ছন্দে কখনো বিজোড় যোগফল হবে না। একটি পংক্তি পড়ার পরে এর পরিণতি হবে যোগফল, জোড়া হবে, 16 হবে, 18 হবে, 20 হবে, 22 হবে, 24 হবে, 23 হবে না, 19 হবে না, 17 হবে না, তাহলে ওই মিউজিক সুর কেটে যাবে। আবার দক্ষ কবি একটা শব্দকেও 2 মাত্রার ব্যঞ্জনা দিতে পারে। আহসান হাবীবের একটি কবিতা আছে, যাতুই ভোরের রোদ পোহাতে পোহাতে যারে, যত দূরে ইচ্ছে চলে যা। চলে যা কিন্তু 3 মাত্রা। যাতুই ভোরের রোদ পোহাতে পোহাতে যারে, 8 আর 16, যত দূরে ইচ্ছে আর চলে যা। ওই যে যা ওপেন সিলেবাস, এত মিউজিক্যাল, এত সুরেলা, এরকম জিনিস উনি ব্যবহার করেছেন। আমার ভালো লাগছে যে এক মাত্রা, দৃশ্য তো এক মাত্রা, কিন্তু আসলে 2 মাত্রা, 2 মাত্রার ওর লয় প্রলয়টা পায়। তো সবচেয়ে যেই জিনিসটা আমি তার সমালোচনা করব, যে কবিতাগুলোর মধ্যে জীবনানন্দের ঘ্রাণ বড় বেশি প্রকট। কারণ জীবনানন্দ আমাদের, আমি মাঝে মাঝে বলি যে জীবনানন্দ হচ্ছে বাংলা কবিতার অভিধান। তাকে না হলে কবিতা লেখা যায় না, তাকে পড়তে হয়, এবং সুকবিরা তাকে পড়েই নিজেকে সমৃদ্ধ করেন। কিন্তু ওনার কবিতায় জীবনানন্দের অনেকগুলি ক্রিয়াপদের ব্যবহার আছে, যেমন চলিতেছে, মানে সাধু যে ভাষায় যেটা করা, সেটা জীবনানন্দ যেমন করেছিলেন, কি কথা তাহার সাথে, তার সাথে, মাত্রার ঠিক রাখার জন্য তার সাথে আগে আমরা জোর দেওয়ার জন্য করেছেন, তার সাথে এবং তার সাথে। এরকম কিছু কিছু প্রয়োগ আছে। আমার মনে হয়েছে যে আমি লিখলে হয়তো সেগুলি প্রয়োগ করতাম না। এখন উনি কি আমার মতো লিখবেন? নিশ্চয়ই না, উনি ওনার মতোই লিখবেন। আবার যে উপমাগুলি, এই যে নিসর্গের যে মানে চিত্রগুলো, এবং কিছু কামজ কবিতা আছে, মানে অশ্লীল মনে হয়নি আমার কাছে, সুন্দর চিত্রকল্পে, উপমায়, অলঙ্কারে ব্যবহার করেছে, ভালো লেগেছে। কিন্তু আরো আরো আড়াল করে লিখতে পারলে এই যৌনতার দিকগুলি অনেক সুন্দর হয়। আমি আহসান হাবীব থেকে উদ্ধৃতি নেব। বুকের দুপাশে জলে উজ্জ্বল আলোক স্তম্ভ, পথ নেমে গেছে অমরাবতীর পথে, আশা ছিল যাব যাব, তাই সমস্ত সংসার ছেড়ে ছুড়ে সামনে এগোতে দেখিনি সমুদ্র তোমার। এই যে একটা অশ্লীল কবিতা পড়লাম, কিন্তু কোথাও অশ্লীলতা মনে হলো না, একেবারেই শরীরী ভ্রমণ, এবং এটি 50 বছর আগে লেখা আহসান হাবীবের কবিতা থেকে বললাম। তো এইরকম প্রতীকী ব্যঞ্জনায় শরীরী কবিতা,
বা এই ধরনের কামজ যে উপলব্ধির কবিতা সেগুলো ওইভাবে লেখা যায়। এবং সেদিক থেকে আমি মনে করি যে অনেক জায়গায় তিনি সুন্দরভাবে লিখেছেন। ওই মাত্রাপতন যে 2-1টি জায়গায় সেটি হয়তো খেয়াল করেননি, বা প্রুফ দেখার সময় যদি দক্ষ কোনো মানে প্রুফ রিডার দেখতেন বা কবিতা বোঝেন, তারা হয়তো পয়েন্ট আউট করতে পারতেন। পরবর্তী সংস্করণ করার সময় এইটা একটু সংশোধন করলে আমি ব্যক্তিগতভাবে বন্ধুত্বের দাবিতে বলছি আমি খুশি হব। আর অঙ্গারের মতন বিরহ নামটি সুন্দর, কিন্তু অঙ্গারের মতো বিরহের সুর এই কবিতাগুলিতে কম। কবিতাগুলিতে প্রেমের, মিলনের, কামনার এবং নিসর্গের সঙ্গে প্রেমিকাকে, প্রকৃতির সঙ্গে প্রেমিকাকে মিশিয়ে মিলিয়ে একটা কিমিয়া তৈরি করবার যে প্রয়াস, সেটি খুব প্রগাঢ় এবং অনেক আনন্দের উচ্চারণ আছে এর মধ্যে। যেমন যেগুলি আমার খুব ভালো লেগেছে, মনে কোনো সঙ্গীত ছিল না, যাত্রীর কোলাহল, নিরুত্তাপ কর্মীদের তীক্ষ্ণ চোখ, মন ছিল গুমোট, বিমানের গর্জন, ভয়ে কোনো পাখিও আসেনি, বিমানবন্দরে বসা সুন্দরীদের শান্ত পাষাণ মূরতি, মনে হয়েছিল তাদের কণ্ঠে কেউ কখনো শোনেনি কোনো গান। পুরুষ কণ্ঠ তথই বচন, অথচ তোমার কথা মনে পড়তেই কণ্ঠে এলো গান। পাষাণের মৌনতা ভেঙে এলো ঝর্ণা ধারা, বিস্মিত হলো এয়ারপোর্ট। এই যে বিশেষ কোনো মানবের জন্য এই যে এরকম অনুভূতি তার অনেকগুলি কবিতা আছে। আবার গদ্যে কিছু কবিতা আছে, গদ্যে সেগুলো মানে 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 মিউজিক্যাল, গতিশীল, ভালো লেগেছে। তুমি যদি বলো বৃক্ষের সবুজে চোখ রাখো, ফুলের গন্ধে রাখো না, কিন্তু হাত রেখো না ফলে। এই যে কিন্তুটা ব্যবহার না করলে আমার মনে হয় যে কাব্যিকতাটা আরো গাঢ় হতে পারত। এই যে আমি যেই কবিতাটির পংক্তির কথা বলছিলাম, আমাকে আয়নায় দেখি প্রতিদিন, অক্ষরবৃত্তি লেখা খুব সুন্দর। চিনি না, চিনতে পারি না, এই যে এই লাইনটি গদ্য হলো। চিনি না না লিখলে চিনতে পারি না 6 মাত্রা। পরের লাইনটি, আলোতে দেখেও তারে চিনতে পারি না, কেবল কিছুটা তারে অনুভব করি অন্ধকারে। তা আমি আলোচনা প্রলম্বিত করি না, হুদা ভাই অনেক বিশদ আলোচনা করবেন এবং উনি আমাদের কবিতার বিশ্লেষক হিসাবে খুবই প্রাজ্ঞজন। আমি আশা করি হুদা ভাইয়ের কাছ থেকে আমরা সেই আলোচনা শুনব। আমি শুধু মানে আমার বন্ধু কবি ভূঁইয়া শফিকুল ইসলামকে অভিনন্দিত করি এই তার নতুন কাব্যগ্রন্থে, এবং আগামী দিনের কাব্যগ্রন্থগুলোতে তিনি যে এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যকে আরও প্রলম্বিত করবেন, প্রসারিত করবেন। আমরা যারা ভালো কবিতা পড়তে চাই তাদের পরিতৃপ্ত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা মুখ থেকে কথা বলতে ভালোবাসে তারা কিন্তু এই ছন্দের দিকে যায় বলে মনে হয় না। আর আমি লক্ষ্য করেছি গান যারা গায় তারা কিন্তু ওই ছন্দের একটু ইয়েটা টেনে টুনে সুরের মিরে ইত্যাদি লাগিয়ে ছন্দটাকে কাহিল করার চেষ্টা করে, ফলে একেবারে শাস্ত্রীয় ছন্দে কবিতা লিখতে গেলে একটু হোঁচট খেতে হয়। এর জন্য আমরা বাংলাদেশ রাইটার্স ক্লাবে শনিবারে একটা আড্ডার আয়োজন করেছি, যে আড্ডাতে ছন্দের ভুল পেলেই সঙ্গে সঙ্গে আমরা ধরে ফেলি, ফলে আমাদের আড্ডায় যারা ছোটো বড়ো কবি তাদের ছন্দের অনুশীলন কম হয়। এবং আমাদের এই ভূঁইয়া শফিকুল ইসলাম রাইটার্স ক্লাবের জীবন সদস্য, এবং জীবন সদস্যের সুবাদেই তিনি আমাদের এক আড্ডায় গতবার গিয়ে আমাকে বললেন আলোচনা করতে, আমি আলোচনা করছি। অঙ্গারের মতো বিরহ, আমার ধারণা এই নামটি সঠিক হয়নি। অঙ্গারের মতো বিরহ হয় না, হবে বৃষ্টির মতো বিরহ। অঙ্গারের মতো বিরহ তো হতেই পারে, মানে বুক যদি পুড়ে কালো অঙ্গার হয়ে যায়, বিরহ ছাড়া হয় না। কিন্তু কবিতার জন্য আমার বন্ধু ইংরেজির প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম জানেন, এক ধরনের মানে বৈপরীত্য দরকার, অক্সিমোরন দরকার। কাজেই বৃষ্টির মতন বিরহ যদি হয়, বৃষ্টির মতো বিরহ, অঙ্গারের মতো মন, এই নিয়ে আমরা দুজন, এই ধরনের একটি কবিতাকে লেখা যায় না। এবং ছন্দ ঠিক আছে, তিনি এটা না করে যে কাজটি করেছেন আমি সেই কথাটাই বলবো। আমার মনে হয়েছে তিনি প্রথাগত বিষয়গুলোকে একটু অগ্রাহ্য করে তিনি অন্যরকম কবিতা লিখতে চেষ্টা করেছেন। বিষয়ের কথা যদি বলতে যাই, আমার ধারণা তার এই বিষয়ের বৈচিত্র্য এবং বিষয়ের বৈচিত্র্যের সাহসিকতা, এটাই তার এই বইয়ের একটি প্রধান বৈশিষ্ট্য। স্বর্গ নামক তার একটি কবিতা আছে, আমরা দেখি এই কবিতায় কী আছে, মানুষের পক্ষে স্বর্গে আস্থা রাখা সত্যি কঠিন, কারণ স্বর্গগুলো সাম্প্রদায়িক। কথাটা কিন্তু বেশ
বলবো অনেক সময় কবিতা যে আমাকে ছন্দ দিয়ে লিখতে হবে, আমাকে চিত্রকল্প দিয়ে লিখতে হবে, আমাকে যেমন এখানে ইয়েতে ফ্ল্যাপে বলা আছে পরাবাস্তবতা দিয়ে লিখতে হবে, এমন নয়। এমন কোনো বোধ দিয়েও লেখা যায় যে বোধ দিয়ে সমাজকে আমরা নতুন একটি ঠিকানা দিতে পারি। কারণ স্বর্গগুরু সম্প্রদায় এটা কবির উক্তি হিসাবে আমি বলবো যে অন্য ধরনের, এবং প্রতিটি সত্য শব্দই কবিতা। এটা যেমন সত্য, আমরা বলতে পারি প্রতিটি অন্যরকম শব্দও কবিতা। অন্যরকম শব্দের এই সজ্জা যদি না হয় কবিতা নতুন হয় না। এটা আমাদের একজন প্রবীণ রোমান্টিক কবির শব্দ এবং কবিতা বিষয়ক কথাকে একটু নেড়ে চেড়ে আমি নতুনভাবে বললাম। মানুষের স্বর্গ তো আর সাম্প্রদায়িক হতে পারে না। কেউ কয় খেজুর, কেউ কয় কৈলস, কেউ কয় হুরি, কেউ কয় অপসরি, আরও কত যদি কি যে কয়, সবার কথা থেকে ঝরে শুধু সাম্প্রদায়িক মানুষের হিলহিলে লালা। শুধু তাদের জন্য যেন আল্লাহ করে রেখেছেন সংকীর্ণ স্বর্গটি। তবে জীবনে আমি বহুবার স্বর্গ দেখেছি, যে স্বর্গ কারো একচেটিয়া নয়। ভারতের বনে বাঘিনীর কোলে মানব শিশু দেখলাম সেদিন বললাম এই তো স্বর্গ। হিংস্র দাঁতের চেয়ে মানুষ মায়ের দুধের জয়, অমৃত স্বর্গ ছাড়া কি। অর্থাৎ এই যে কথাটি বলতে চাচ্ছেন তিনি, আমাদের চিরাচরিতের কোথায় স্বর্গ কোথায় নরক, মানুষের মধ্যেই সুরাসুর, এই কথাটিকে তিনি সম্পূর্ণ নতুন যুক্তিতে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি যে আমাদের তখনই কবিতাকে আমরা ব্যতিক্রমী কিংবা তাৎপর্যপূর্ণ বলে উঠি যখন এই কবিতা এই ধরনের নতুন কোনো উপলব্ধির নির্মাণ ঘটে। আমি বলবো তার কবিতা আমি যদি আঙ্গিক আলোচনা করতে চাই তাহলে আমি একটু ঠকবো এবং কবির উপরও আমি একটু অত্যাচার করতে পারি, কিন্তু তার বক্তব্যের দিকে যদি যাই তাহলে বলবো না, তার কবিতা অবশ্যই এটা একদিক থেকে তাৎপর্যপূর্ণ এবং এই কবিতা উল্লেখযোগ্য বলে বলা যায়। তারপর তিনি যেমন লিখেছেন কেবলমাত্র নারী পাঠ্য, এই ধরনের একটা কবিতা আছে। কবিতার অংশ বিশেষ পড়ছি। আকাশ যেমন করে আগলে রাখে পৃথিবীকে, আমাকে তেমন করে বাঁধো রাখো, বাঁধো নাই তবু বাঁধা তোমার বলয়ে, অমুক পেশির বাহু আকাশের নীলবুজ ওর তুল্য নয়, বাঁধো নাই তবু বাঁধা তোমার বাহুতে। অর্থাৎ তিনি প্রেমের কথা বলেছেন এবং আগেই আমরা দেখেছি এই প্রেমের ভিতর কাম একটি বড় বিষয়, এই দিকেও তিনি চলেছেন। তারপরে আমি তার কবিতা থেকেই কথা বলার চেষ্টা করছি, এই জন্যেই এইসব কথা বলছি। এক জায়গায় আমি যে বললাম বইটির নাম বৃষ্টির মতো বিরহ হতে পারতো, এটা আমি নিজে বলিনি, তার কবিতার ভিতরেই এই ধরনের একটি প্রণোদনা আছে। 12 মাস যেখানে অঙ্গার, তুমি এলে সেই বুকে বৃষ্টিপাত হবে, তুমি না এলে বৃষ্টিপাত হবে না। কাজেই এই বৃষ্টির ভিতরে বিরহ রয়ে গেছে, কিংবা বলা যেতে পারে এটা রবীন্দ্রনাথের সেই কথারই নতুন নির্মাণ হতে পারত, এমন তিনি তারে বলা যায় যখন বাইরে বর্ষা। তো রবীন্দ্রনাথকে বা আগের কবিকে নতুনভাবে নির্মাণ করার যে প্রবণতা, সেটাও আধুনিকায়নের একটি বিশেষ আমি বলবো যে পথ, যা আমাদের নতুন কবিরা করছেন। আরেকটি প্রসঙ্গে আমি বলতে চাই, সেটি হচ্ছে তিনি যে পেশা থেকে এসছেন সেই পেশায় কিন্তু এখন আমরা অনেক কবিকে দেখতে পাই। তো এই নিয়ে কেউ কেউ কিন্তু কটাক্ষ করেন, বিষয়টি একেবারেই বাদ দেওয়া উচিত হবে না। কিন্তু আমি বলবো কেউ কেউ কবি হয়ে ওই পেশায় যায়, আবার কেউ কেউ পেশায় ঢুকেই কবি হওয়ার চেষ্টা করে। তার কবিতার এই বক্তব্যগুলো পাঠ করে, তার কবিতা পাঠ করার পর মনে হয়েছে, আমার সামনে আরেকজন কবি আমি দেখতে পাচ্ছি তিনি ওই ধরনের পেশা ছিলেন, মারুফুল ইসলাম, যে এরা এই ধরনের কবিরা কিন্তু পেশার কারণে কবি হয়েছে এমন নয়, তারা নেশার কারণে কবি হয়েছে। এত বড় বড় পদে চাকরি করার পরেও কবিতাকে নিয়ে নেশা করেছেন এবং নেশাগ্রস্ত হয়ে গেছেন। ফলে এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর এই কবির মূল বিষয় হচ্ছে আমি বলবো স্বতঃস্ফূর্ততা। এই স্বতঃস্ফূর্ততাই তাকে কবিতা লিখতে সাহায্য করেছে এবং তো এই স্বতঃস্ফূর্ততাই তাকে চলমান রাখবে বলে আমি মনে করি। আর বিশেষ কিছু বলতে চাই না, শুধু বলবো ভালো চলমান কবি, আরেক ধরনের কবি ভালো নতুন কবি। কবিতার নবায়নের জন্য ভালো চলমান কবি দরকার আছেই, কিন্তু কবিতার নবায়নের জন্য ভালো নতুন কবি আমাদের
প্রয়োজন। অঙ্গারের মতো বের হয়ে কবি যদি এই ভালো এবং নতুনত্বের পথে হাঁটেন, বাংলাদেশের কবিতা অবশ্যই তার বদ্ধ অবস্থা থেকে অন্য অবস্থায় ফিরে যাবে। এখন যে নাসির আহমদ বললেন, মানে হাজার কবির কথা আমরা বলি, যে যাই লিখে তাকে আমরা কবিতা বলছি, এটাই কিন্তু কবিতা নয়। যে যা লিখছে তার ভিতরে অবশ্যই কবিতা আছে। There is poetry in everything and that is the greatest argument against poetry. প্রতি সব বিষয়ে যে কবিতা আছে সেখান থেকে যে আমরা কবিতা তুলতে চাচ্ছি, এটা কবিতার জন্য বড় বিপদ। বরং যে বিষয়গুলো কবিতার মতো আছে সেই বিষয়গুলো কবিতা হিসেবে ধরে প্রকৃত কবিতা বানাতে পারা, এটা একটা বড় চ্যালেঞ্জ কবির জন্য, নতুন কবির জন্য বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় ভূঁইয়া শফিকুল ইসলামের হাতে সেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা আছে। আর শেষ কথা হচ্ছে, তিনি বহু পরে কবিতায় এসছেন, কাজেই তিনি 60-এর কবি নন, 70-এর কবি নন, নতুন প্রজন্মের প্রবীণ কবি। প্রবীণ কবি নতুন প্রজন্মের, তাকে নতুন কবি হয়েই আসতে হবে বলে আমি মনে করি। সেই নতুন কবির প্রতীকটা আজকে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো, অঙ্গারের মতন বিরহ, চমৎকার আলোচনা করলেন এই বিষয়ে। নীল সাগরের নামে আমি যে সাগরে জীবন কাটে, গান শালিকে উড়ে যাওয়া দেখি ধীরে, নির্জন জলে ওরা উড়ি শেষে, সন্ধ্যায় ওরা ফেরে, নীল পাহাড়ের আবাস ওদের টেনে নিয়ে যায় ঘরে। আমার কেবল সাগরের শেষে সাগরের পথ চলা, তীর খোলা বলে পরিচয় দিই, এ যে আপনাকে ছলা। তোমার দেহের উষ্ণ আবাস হাতছানি যদি দিত, তোমার আখির ইঙ্গিত যদি আমাকে টানি টানিত, আমি জাহাজে ফেলিয়া বয়ায় ভাসিয়া ফিরে আসিতাম তটে, তোমাকে নিয়েই পাঠিতাম বাসা নির্জন তটে। যে কবির কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচিত হলো এবং আজকের এই আয়োজন, কবি ভূঁইয়া শফিকুল ইসলাম, আমরা তার সৃষ্টি সম্পর্কে এবারে তার কাছ থেকে শুনব। আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি ভূঁইয়া শফিকুল ইসলাম। আমি খুব নামি দামি কোনো লেখক বা কবি নই, তবু আমি একবারই মাত্র অ্যাপ্রোচ করেছি মাননীয় মন্ত্রীর কাছে। তিনি শুধু একজন মন্ত্রী নন, মন্ত্রী আসে যান, যতদিন থাকেন মানুষ সালাম দেয়, কিন্তু তিনি এমন একজন মানুষ যে জাতির শ্রদ্ধা পান। তিনি আমার একবারের অনুরোধে প্রধান আতিথ্য নিয়েছেন। তারপর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, যিনি আমার আসলে ছাড় না, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম না, কিন্তু তিনি একজন আচার্যতুল্য মানুষ। তিনি একজন বিবেক, যারা বিবেক, যারা আচার্য, যাদের আচরণ অনুসরণ করা যায় সেরকম একজন মানুষ, তাই আমি তাকে সবসময় ছাড় করি। তিনি একবার ফোনে রাজি হয়েছেন। আর আমার দুই প্রবীণ কবি বন্ধু, ওরা তো আমার পাশে থাকবেন, ওনাদেরকে আমি সাধুবাদ জানাই। আর অনুভূতির মধুরতা যেখানে তীব্রতা পেয়েছে, সেটি হচ্ছে আমার শুধু দর্শক বন্ধুরা। সত্যিকার অর্থে আমি অভিভূত যে আমার মতো খ্যাতিহীন একজন কবির অনুষ্ঠানে এত মানুষ আসবেন। এই ধরনের একটা নিরস অনুষ্ঠানে, এই ধরনের প্রকাশন উৎসবে লোকজন খুব কমই আসেন। আমি এর মধ্যে খুব বিশিষ্ট মানুষজন দেখতে পাচ্ছি। আমার স্যার বসে আছেন, উনি সচিব ছিলেন বিভিন্ন মিনিস্ট্রিতে, এনজিওডিতে। খুরশেদ আলম স্যার আছেন। এখনকার সচিব আমার সামনে বসা সিরাজ, আমাদের ছোট ভাই, আমাদের সার্ভিসের ও স্বাস্থ্য সচিব। তাকে আমি দেখেছি, আমি তাকে বলেছি, আমি দুজন সচিবকে বলেছি, একজনকে পেয়েছি। আমি বেশি লোককে বলিনি, 7-8 জন লোককে আমি মাত্র বলেছি। সিরাজকে আমি আরেকদিন দেখেছিলাম এইখানেই, সেদিন রবীন্দ্রনাথের পরে আমি একক বক্তব্য রেখেছিলাম রবীন্দ্রনাথের মৃত্যু দিবসে, প্রায় 15-20 ঘন্টা বলেছিলাম, সেদিনও ছিল। আরও আছেন, মানে সবাইকে এককভাবে বলা যাবে না। সত্যিকার অর্থে এই যে আছেন
ছাত্রলীগের এককালীন সভাপতি, প্রাক্তন এমপি আমাদের শ্রদ্ধেয় ফজলু ভাই, ওনার মিসেস অ্যাডভোকেট আছে, সবাইকে আমি সকৃতজ্ঞ সালাম জানাচ্ছি কষ্ট করে আমার অনুষ্ঠানে আসার জন্য। আসলে কবিতা সমালোচনার ঊর্ধ্বে থাকে না, এবং আমি এই অনুষ্ঠানটা করেছি মূলত কিছু সমালোচনা পাওয়ার জন্য। আমি যদি রাইটার্স ক্লাবের আজন্ম সদস্য, আমি বোধহয় 2 দিন বা 3 দিন গেছি। আমি একটু সমাজ বিমুখ মানুষ, একা একা থাকি, নিভৃতে কাজ করি, কবিতা প্রচুর লিখেছি। এরপরে ঝুঁকে পড়লাম কথা সাহিত্যের দিকে, একের পর এক বই লিখছি, পাণ্ডুলিপি রাখছি। আমার পাণ্ডুলিপি দেখে প্রশংসাও করে, কিন্তু ছাপাতে ভয় পায়, যেটা প্রকাশক বললেন। উনি আমাকে এও বলেছিলেন যে আপনার এই বইটি আনন্দ প্রকাশ, কলকাতার বড় প্রকাশকরা লুফে নেবে, আর তো তারপর আপনি নামটা পাল্টিয়ে দিতে হবে, তা না হলে রিস্ক থেকে যাবে। কিন্তু আমি এই দেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আমি সংযুক্ত, আমার স্বপ্নের দেশে স্বনামে কবিতা বের করতে পারবো না, তো বিদেশে পাঠাতে হবে আমরা কাব্যগ্রন্থ। এই রকমের মানসিকতা লালন করি না। যদি পারি তো পারবো, তা না হলে আমি লেখা থামিয়ে দেব না। পাণ্ডুলিপি জমে থাকবে, একদিন লবণের ঠোঙা হয়ে বাজারে চলে যাবে, তবু আমি বেনামে আর বিদেশে যে কবিতা পাঠাবো না, আমার দেশ যদি সেরকম কোনোদিন হয়। আর দেশটিকে সেই রকম করার স্বপ্ন নিয়ে আমি শিল্পের চর্চা করি। আমার চিন্তা ভাবনার একটি লক্ষ্যই হচ্ছে সেই অসাম্প্রদায়িক সুন্দর একটা মানবিক স্বদেশকে দেখা। তো আমার কবিতার নামকরণ নিয়ে কথা বলেছেন আমাদের শ্রদ্ধা কবি নুরুল হক ভাই, অঙ্গারের মতন বিরহ। আসলে এটি আমার ধার করে নেয়া না। আমাদের বহু আগে মাইকেল মধুসূদনের একটা কবিতা এরকম আছে, কি বসন্তে কি শারদে অঙ্গারের মতন বিরহ বধূদের হৃৎপিণ্ডে জলে। সেই লাইনটি থেকে ধার করে আমি অঙ্গারের মতো বিরহ লিখেছি। তবে আমি মনে করি প্রেমটা প্রকৃতপক্ষেই বিরহ। যদি আমরা প্রবলভাবে কাউকে বুকেও পাই, হারানোর একটা বেদনা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে। নজরুলের একটা গানে এসছে, হারাই হারাই ভাই প্রিয়তমে তাই বক্ষে জড়িয়ে রাখি ছাড়িতে না যায়। তো এটাই বিরহটা হচ্ছে জীবনের মৌলিক সুর, প্রেমটাও মূলত পক্ষে সেরকমই একটা জিনিস বলে আমি মনে করি। তো আমি এত দীর্ঘ আলোচনা করবো না, যেহেতু নিজে কবি, আমি 2-1টা কবিতা লিখতে চাই। আর আমার কবিতাগুলোকে আমি মানবিক করতে চেয়েছি, সেটি আমার উৎসর্গেও আপনারা দেখেছেন। যে প্রেম মানুষকে মানুষ করে, অমানুষ নয়, দেবতাও নয়। আমি সেরকম একজন মানুষ, আজীবন আমি দেবতা হতে চেয়েছি, অথচ মানুষ হতে চাইলে আমি দেবতার চেয়ে বড় হতাম। আমার মধ্যে যে সত্য লুকিয়ে আছে তাকে তুলে আনতে কয়লা খনির শ্রমিকের মতো গভীর সুড়ঙ্গ খোঁড়ার কোনো প্রয়োজন হয় না। শুধু মাথাটা রিজু রেখে সামনে এগোলে তা পাওয়া যায়। অথচ দেবতার বোঝার পিঠে চাপিয়ে আমি কখনো রিজু হয়ে হাঁটতে পারিনি। অদ্ভুত সব দুর্বোধ্য হরপ আমার পিঠে, যা আমাকে গাধারও অধম করেছে। দেবতা তো দূরের কথা, আমার কণ্ঠে গান এসেছে জোয়ার যেমন আসে সহজ ঢেউ ঢেউ, অথচ আদি পিতার মতো নিজ আঙ্গুলকে লৌহ ফলার মতো করে নিজ ফলকুম চেপে ধরে আমি গোঙাতে গোঙাতে বলেছি, ওগো না গান তুমি নিষিদ্ধ গন্ধ। তাতে আমি কি দেবতা হয়েছি? অথচ কণ্ঠ চেপে না ধরে যদি সহজ প্রাণী গেয়ে উঠতাম গানটি, আমি মানুষ হতে পারতাম, একজন সহজীয় মানুষ। দেবতা হতে চেয়ে মানুষ হতে পারিনি বলে হাবিল কাবিলের মতো দুষ্ট ফোলা জন্ম দিয়ে আজ আমি পস্তাচ্ছি। ওরা তাকানো লিঙ্গ নিয়ে ঘুরে বেড়ায় আর মেয়ে মানুষের জন্য ভাইকে হত্যা করে। দেবতা হওয়ার নেশা শুধু আমাকে নয়, আমার 14 পুরুষকে ইতর করেছে। অথচ মানুষ হওয়ার নেশায় যদি ভাবত আমাকে, আমার রংকুরূপ হতে জন্ম নিত ধন সুন্দরী আঁখ, যেমন নরম তেমনই মিষ্টি। আমার জিহ্বা থেকে জন্মাত বাল্মীকির শিখি পাখা, অন্ধকারে আলোর আঁচড় কেটে কেটে এক আকাশ তারা ফোটাতে ফোটাতে আমি দিনের সূর্য উঠাতাম। আলোর সাধনায় যে
মনুষ্যত্বের সাধনা। আমি যেহেতু এটা একটা প্রেমের কাব্য, একটা প্রেমের কবিতাও পড়ি, আমার মনে হয় যে একটু নতুন আঙ্গিকে হবে কবিতাটি। যা আছে তাতেই এসো 26, এটা পড়ে আমি শেষ করবো আমার আলোচনা। আমার মধ্যে সাগরের গভীরতা নেই, গভীর সাগরে থাকে গভীর অন্ধকার। আমার মধ্যে ওই গভীরতা তুমি চেয়েও না। আমার মধ্যে আকাশের উচ্চতা যদি খোঁজো তবে নিরাশ হবে, শুধু নিরাশই হবে। ওই উচ্চতার কোনো সীমা নেই, আর সীমা নেই যার, তার মধ্যে হাবুডুবু খেয়ে গেলাম তোমার, সেখানে তুমি নিজেকে খুঁজেও পাবে না। আমি এক ছোট্ট সমভূমি, এর যেখান দিয়ে হাঁটবে সেখানে ফুল ফুটবে। পান্নার মতো সবুজ দুর্বার নরম কান্তিতে ভরা এর মেঠো পথ, তোমার জন্য এর চেয়ে উত্তম আর কিছু আমি হতে চাই না। শারদ পদ্মের মতো তোমার পা এই সবুজ দুর্বায় সাদা অক্ষরে এঁকে যাবে এক সন্ধ্যার কবিতা। আর এই জন্যই আমি আকাশ হয়েছি। ইচ্ছে করলে যে আমি হতে পারতাম, আমার মধ্যে যে শূন্যতা লুকিয়ে আছে তা দিয়ে এখনো 10টি আকাশ বানানো যায়। আমার জন্য সাগর হয়েছিল আরো সহজ। বুকের মধ্যে যে ঢেউগুলো ছিল তা আলগা করে দিলেই সাগর হতে পারতাম। তোমার জন্য ফুলের বাগান বানাতে নিজেকে করেছি এক ধুলি মাটির বিজল সমভূমি। তুমি আসবে না, পা রাখবে না, ভূঁইয়া শফিকুল ইসলাম তার কবিতা কিংবা গদ্যে চর্চা করেন মানবতার, অসাম্প্রদায়িকতা, যেটা তিনি বললেন যে অসাম্প্রদায়িক একটি দেশ জনপদের স্বপ্ন সবসময় তিনি লালন করেন। আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য। অঙ্গারের মতন বিরহ কবি ভূঁইয়া শফিকুল ইসলামের কাব্যগ্রন্থ তার মোড়ক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট কবি বন্ধু, সব কবিকে হয়তো চিনি না বা সব কবিতার বই আমার হাতে আসেনি। মন্ত্রী হওয়ার ব্যাপারে এই ব্যাপারে আমার কিছু জ্ঞান বৃদ্ধি পেয়েছে, কারণ দেখলাম যে মন্ত্রী হওয়ার পরে আমাদের সরকারের অনেক বড় বড় কর্মকর্তা দেখি তারা নিয়মিত কবিতা লেখেন এবং খুব নিয়মিত উপন্যাস লেখেন, গল্প লেখেন এবং ভালো লেখেন। এবং স্বীকার করে দিচ্ছি আমার অজ্ঞতা যে আমি মন্ত্রী হওয়ার আগে ভূঁইয়া শফিকুল ইসলামের কোনো কবিতা পড়িনি, কিন্তু হওয়ার পরে আমার বেশ কয়েকটি গ্রন্থ আমার হাতে এসেছে এবং প্রত্যেকটি গ্রন্থই পড়ে আমি কিন্তু মুগ্ধ হয়েছি। তবে আজকে কবি নাসির আহমেদ কিন্তু আমাকে একটু ভয় ধরিয়ে দিয়েছেন, কারণ আমি তো এমনি অঙ্কে কাঁচা। তারপরে যেভাবে ছন্দের হিসাব বললেন, এরপরে তো কবিতা পড়তে গেলে বড় যন্ত্রণায়, মানে অনেক চিন্তা ভাবনা করে পড়তে হবে। মায়ের তো অনেক সাহস, পড়ে ফেললো। অবশ্য আমরা তো ঘুরিয়ে পেঁচিয়ে ছন্দ টন্দ মিলিয়ে দিতে পারবো মনে হয়, যদি ছন্দের কোনো গোলমালও থাকে। তো যাই হোক, কবিতা নিয়ে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আমি আসলে ওই ধরনের কথা আমার পক্ষে বলা সম্ভব না, এই কারণে যে আমার ওই ধরনের কোনো যোগ্যতাই নেই। আমি কবিতা পড়ি, আর এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, দেখেন আমি মন্ত্রী হয়েছি বলি। মন্ত্রী না হলে কিন্তু কেউ জানা হবে না। বড় জোর কবিতা পড়ার জন্য ডাকতো তো, এবং কবিতা যে যারা আমরা পড়ি আমাদের কেউ পয়সা করিও দেয় না। গান গেলে পয়সা দেয়, তবলা বাজালে পয়সা দেয়, কিন্তু কবিতা পড়লে কেউ পয়সা দেয় না। তো এমনকি সভাপতিত্ব করলেও পয়সা দেয় না আজকাল। এই যে মঞ্জুর সৈয়দ মজুর কতক্ষণ ধরে বসে থাকবেন এবং শেষ পর্যন্ত সদরচ্ছি না ওঠানো পর্যন্ত কিছু ভাবেন না, কী করা যাবে আর কি। যাই হোক, তো আমরা আসলে সামনে বইমেলা আসছে, প্রচুর বই প্রকাশিত হবে, বাজারে আসবে।
এবং পাঠকও প্রচুর পাঠক বই কিনবেন, এটাও ঠিক। আবার হাজার হাজার মানুষ আসবে যারা কিছুই কিনবেন না। তো তো ভালো এটা যে কবিতা লেখা হচ্ছে, কবিতা চর্চা হচ্ছে। যেমন আমি দাবি করি যে আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় এবছর 18,500 কবি আছে। সাড়ে 18,000। এখন আপনি বলতে পারেন যে কীভাবে 18,500 হবে? আমার এলাকায় আমি প্রতি বছর, আমার একটি সংগঠন আছে, এরা খুবই প্রগতিশীল ছেলেমেয়ে, প্রায় 300-350 আছে ছেলেমেয়ে। এরা প্রতি বছর প্রত্যেকটি স্কুল এবং মাদ্রাসায় যায়, গিয়ে ছাত্রছাত্রীদের বলে যে তোমরা ছড়া কবিতা লেখো। আমরা কোনো বিষয় ঠিক করে দিই না, কারণ আমরা বুঝতে চাই যে ওরা কী ভাবছে। বিষয় ঠিক করে দিলে তো ওইভাবেই লিখবে। তো ওরা যার ওদের খুশি মতো লেখে। এর আগের বার জমা পড়েছিল 16,000 কবিতা, এবার জমা পড়েছে 18,500 কবিতা। এবং এই যে বিচারক মণ্ডলীর একজন এখানে বসে আছেন, এবং তাকে নিয়েও গেছিলাম। তারা ওখানে গিয়ে তারা মোটামুটি কথাবার্তা আর বলতে পারে না, মুখ বন্ধ হয়ে গেছে, এখানে এত মানুষ দেখে। তো এই জন্য আমি বলি যে 18,500 কবি আছে। তো এই যে আসলে কবিতা লেখার ব্যাপারটা, মানে আমি একটা কথা সবসময় বলি, যে যারা কবিতা লেখেন এবং যারা কবিতা আমরা পড়ি, হৃদয় থেকে যারা আমরা উচ্চারণ করি, সেই মানুষগুলো আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে সেই মানুষগুলো কখনো কোনো দিন কোনো অন্যায় করতে পারেন না। আমি বিশ্বাস করি একটা মানুষ কবিতা লিখবে কিন্তু দুর্নীতি করবে, এটা হয় না। আসলে কবিতা, সৎ মানুষ সততা থেকে কবিতার জন্ম নেয়। উপন্যাস হয়তো আমি জানি না, উপন্যাস বানিয়ে টানিয়ে লিখে ফেলা যায়, কবিতা গল্প লেখা যায়, কিন্তু তাও মনে হয় ওই উচ্চতায় যাবে না। যদি অসৎ হয়, তার যদি হৃদয়ে যদি সৎ না হয়, তাহলে ওই উচ্চতায় যেতে পারবে না। কোনো লেখকের পক্ষে আমার মনে হয় যাওয়া সম্ভব নয়। আমি বলেছি ওই উচ্চতায় যাওয়া সম্ভব নয়। আমাদের মতো মানুষ দু একটা রকম বানিয়ে টানিয়ে গল্প লিখেও ফেলতে পারে, কিন্তু সৈয়দ মঞ্জুর পারবেন না। এবং কবিতার ক্ষেত্রে আমি এটা আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমরা যারা প্রাণের ভেতর থেকে কবিতা উচ্চারণ করি, আমি তাদের কথাও বলি যে তারাও কখনো কোনো অন্যায় করতে পারবেন না। এবং এই মানুষের সংখ্যা, এই ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে, ততই সমাজের জন্য মঙ্গল। কবিতা লেখার মানুষ এবং কবিতা পড়ার মানুষ যত বৃদ্ধি পাবে, ততই সমাজের জন্য মঙ্গল বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে এই ক্ষেত্রে শঙ্খ ঘোষের একটা স্মৃতিকথা থেকে একটা কাহিনী না বললেই নয়। এটা আমি বলেওছি এর আগে দু এক জায়গায়, যে শঙ্খ ঘোষ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন তাদের একটা পাঠচক্র ছিল, সেখানে তারা সাহিত্য নিয়ে আলোচনা করতেন। তো একদিন সিদ্ধান্ত হলো তাদের মধ্যে যে তারা মানিক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন। তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থকালী প্রকাশ পেয়েছে, তাকে নিয়ে বাজারে তুমুল আলোচনা হচ্ছে। তো উনি শঙ্খ ঘোষকে দায়িত্ব দেওয়া হলো মানিক ঘোষকে বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানানোর জন্যে। তো শঙ্খ ঘোষ গেলেন, গিয়ে শুনলেন যে মানিক বন্দ্যোপাধ্যায় বাজার করতে গেছেন সকালবেলা। তো এটাতে উনি একটা ধাক্কা খেয়েছেন, যে অত বড় একজন লেখক একটা বাজারের থলে হাতে বাজারে গেছে, এটা ওনার ঠিক উনি ভাবতে পারছিলেন না, ওনার ভাবতে কষ্ট হচ্ছিল। তো তারপরে যখন বসার ঘরে নিয়ে গেছে, তো দেখে যে দুটো মাত্র চেয়ার। ওটা দেখে আরেকটা ধাক্কা খেয়েছে। তো বাজারে গেছে, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি ততক্ষণ বাড়ির বাইরে ঘোরাফেরা করি, যখন আসবেন তখন আমি বাড়ির ভেতরে ঢুকবো। কিছুক্ষণ পরে দেখলেন যে এক ভদ্রলোক হাতে একটা বাজারের থলে নিয়ে ঢুকছেন। ওই এর আগে মানিক বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখেননি, হাতে একটা বাজারের থলে নিয়ে ঢুকছেন। ধরেই নিলেন যে এই ভদ্রলোকই মানিক বন্দ্যোপাধ্যায় হবে। উনিও পেছনে পেছনে ঢুকলেন। মানিক বন্দ্যোপাধ্যায় তার দিকে তাকিয়ে বসুন করে ভেতরে গিয়ে বাজারটা রেখে এসে বসে বললেন যে কী ব্যাপার, কী চাই? তো বললো যে আমিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের একটা পাঠচক্র আছে, আপনাকে আমরা অতিথি করে নিয়ে যেতে চাই। তো মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তো তিনি জিজ্ঞেস করছেন যে আমাকে যে নিয়ে যেতে চাও, আমার লেখা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। কোথায় পেলে আমার বই? বলে আমাদের কলেজের লাইব্রেরিতে আছে, ওখান থেকে নিয়ে পড়েছি। বলে তোমরা কেউ কিনে পড়ো? বলে না, বই কিনে পড়িনি। বলে তোমরা যদি বই কিনে না পড়ো,
তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়কে এভাবে বাজারে তোলে হাতে করে বাজারে যেতে হবে, আর তার বসার ঘরে 2টো চেয়ার থাকবে। তো এখন আমরা সবই করলাম, বক্তৃতা হলো, আবৃত্তি হলো, কবি তার বই প্রকাশ করলেন, মাজহারুল ইসলাম তার গ্রন্থ প্রকাশ করলেন, কিন্তু আমরা কেউ বই কিনলাম না। তাহলে তো হলো না। এখানে আমরা যতজন মানুষ আছি 12 মাসে একটা করে বই তো আমরা কিনতেই পারি, এবং যদি তো বইটা না কিনি তাহলে তো ওই আমাদের কবি উনি তো এখন অবসর হয়ে গেছেন, তো না খেয়ে মারা যাবে। তো সুতরাং কবিকে তো বাঁচিয়ে রাখতে হবে। আসলে এটি কিন্তু খুব আসলে জরুরি। আমি যতই ঠাট্টা করে বলি না কেন, এটা খুব জরুরি কবি বই কেনা। আমরা যত মানুষ বই মেলায় যাই তত মানুষ বই আমরা কিনি না। আর যদিও বা কিনি, সেখানেও আবার আরেক গল্প আছে। গতবার বই মেলায় ঢুকছি, এক ভদ্রলোক, তার সঙ্গে ছোটো ছোটো 2টি বাচ্চা, উনি বই কিনে বার হয়ে আসছেন। তো আমার চেহারা টেলিভিশনে দেখেছেন, নিশ্চয়ই চেনেন আমাকে, সে কারণে আমার দিকে এগিয়ে এলেন, এসে কথাবার্তা বলছি। তো আমি জিজ্ঞেস করলো, কী বই কিনেছেন? বলে, আমার জন্য এগুলো কিনেছি, আমার বাচ্চাগুলোর জন্য এগুলো কিনেছি, কিন্তু ওরা তো বই পড়তে চায় না। আমি বললাম যে আপনি একটু ভালো করে ভেবে দেখুন যে আপনার বয়স যখন ওরকম ছিল, আপনি পড়তে চাইতেন কিনা। আমি বললাম যে ওদের তো এখন বই পড়ার সময় নয়, এখন ওদের বই ছেঁড়ার সময়। আপনি একটা বই দেবেন, ছিঁড়বে, আরেকটা বই দেবেন, ছিঁড়বে, তারপরে একটা বই দেবেন, ছিঁড়বে, তারপরে গিয়ে পড়বে। আমি বললাম, সন্ধ্যাবেলায় বসে আপনি কী করেন বাড়িতে ফিরে? উনি একটি প্রাইভেট একটা অর্গানাইজেশনে কাজ করেন। বলে, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে এই চাটা খাই, তারপরে একটু টেলিভিশন দেখি, তারপরে রাত্রে খাবার খাই, তারপরে একটু টক শো দেখি, তারপরে ঘুমোতে যাই। আপনার স্ত্রী কী করেন? বলে, আমার স্ত্রী তো ওই বাচ্চাদের একটু হোমওয়ার্ক করায়, তারপরে ওদের খাবারের ব্যবস্থা করে ওদের ঘুম পাড়াতে নিয়ে যায়। তাই আমি বললাম যে এই যে সন্ধ্যায় আপনি 6 ঘন্টা বাড়িতে ফিরে 6 ঘন্টা জেগে থাকলেন, এই 6 ঘন্টার মধ্যে কিন্তু আধ ঘন্টাও আপনি ওদের কোনো সময় দিলেন না। আপনি যে বইগুলো কিনলেন, এই আধ ঘন্টা যদি একটু পড়ে শোনাতেন ওদের কিন্তু শুনতে শুনতে বই পড়ার আগ্রহটা জন্মাবে। এটাও কিন্তু আমাদের একটা বড় কাজ। আমরা যদি আমাদের ছেলেমেয়েদের, শিশুদের যদি বই পড়ায় উৎসাহিত করতে চাই, তাহলে প্রথমে কষ্ট করে একটু পড়ে শোনাতে হবে, আগ্রহী করে তুলতে হবে। জোর করে চাপিয়ে দিলে কিন্তু ওরা পড়বে না। তো আজকে এই সুযোগ পেয়ে আপনাদের সামনে আমি জানি এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ বসে আছেন, সুযোগ পেয়ে কথাগুলো বলে ফেললাম যে আসুন আমরা বই পড়ি, বাচ্চাদের পড়তে আমরা আগ্রহী করে তুলি এবং পাশাপাশি বই কিনি। তাহলেই আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে, আমাদের কবিতা সমৃদ্ধ হবে। আমি আজকে ভূঁইয়া শফিকুল ইসলামের কবিতা নিয়ে কোনো আলোচনা করার যোগ্যতা আমার নেই বলে ওদিকে আমি গেলামই না। তবে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ ইতিপূর্বে তার সাহসী লেখার পরিচয় আমি পেয়েছি, এবং সেই লেখাগুলো প্রকাশিত হলে, এই যে কয়েকদিন আগে কলকাতা থেকে আমাকে এক ভদ্রলোক, আমার এক বন্ধু ফোন করে বললেন যে তোমার নামে একটা খবর বেরিয়েছে, আসাদুজ্জামান নূর বিমানবন্দরে ব্লাসফেমির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আসলে ঘটনাটা সত্য। ওই একই নামে এক ব্যক্তি ধর্ম নিয়ে নাকি উনি কী বলে ওটাকে, ফেসবুক বা এইসবে কোনো কোথাও সোশ্যাল মিডিয়াতে কোথাও কিছু লিখেছেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এরপরে ভূঁইয়া শফিকুল ইসলাম কী করে সাহস পাবেন আর সেই সব সাহসিকতা লিখতে? সেই মাজহারুল ইসলাম ওই কারণে পিছিয়ে যাচ্ছে। তো আমি কারণটা স্পষ্টই করে দিলাম, কারণ পৃথিবীতে তো সব প্রশ্ন উঠতেই পারে, সংশয়, মানুষের মধ্যে নানান ধরনের সংশয় দেখা দিতেই পারে। আমি আপনাদের একটা সাম্প্রতিক ঘটনা বলি। এই মাসের 1 তারিখে আমি মানিকগঞ্জের ইয়েতে গেছি, কী বলে ওটাকে, পারিলে না, আমাদের এই যে মমতাজ আছে যে সিঙ্গাইরে গেছি, মধুর মেলা। সেখানে 2 জন এই কবিয়ালের মধ্যে লড়াই হচ্ছে। লড়াইয়ের বিষয়টাই ছিল স্রষ্টা এবং সৃষ্টি। তো সৃষ্টি স্রষ্টাকে প্রশ্ন করছে, অনেক তর্ক হচ্ছে, তার মধ্যে একটা খুবই সহজ সরল প্রশ্ন করলেন যে এই যে রোহিঙ্গারা নৌকায় করে আসছে সীমান্ত পাড়ি দিয়ে জীবন বাঁচানোর জন্যে, সেখানে এই যে মেয়েরা পানিতে ডুবে মারা গেল, বাচ্চাগুলো পানিতে ডুবে মারা গেল, এই ডোবার আগে তোমার নাম ধরে কতবার ডেকেছে, কই তুমি তো তাদের রক্ষা করলে না। তা তুমি যদি তাদের রক্ষাই না করো, তাহলে তোমাকে আমার কী দরকার? এইরকম প্রশ্ন করছে ওই কবিয়াল, এবং হাজার হাজার গ্রামের মানুষ বসে কিন্তু শুনছে। তারা কিন্তু দাঁড়িয়ে বলছে না যে এটা ব্লাসফেমি হচ্ছে। আমাদের দেশটা কিন্তু এইরকম, কিন্তু আমরা কিছু মানুষ এই দেশটাকে অন্যরকম বানাতে চেয়েছি। আমাদের মানুষ অনেক সহনশীল, অনেক মুক্ত মনের মানুষ, অনেক উদার মানুষ,
কিন্তু সেই মানুষগুলোকে আমরাই কেন জানি ভয় পেয়ে 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 কোথায় জানি জায়গাটাকে ছোট করে নিয়ে আসছি। তো যাই হোক, আমার মনে হয় যে আমি অনেক কথাই বলে ফেললাম, আমি আর কথা বাড়াই না। ভূঁইয়া শফিকুল ইসলামকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। অনুষ্ঠানে প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজকের এই চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে ডাকা হলো সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য। অধ্যাপক আনিসুজ্জামান কিছুদিন অসুস্থ থাকার পর বাংলাদেশে সভাপতির সংকট দেখা দিল চরম উপায়। আর আমার বয়স 65 অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার সুবাদে আমার দিকে সেই আমন্ত্রণের তীর ধেয়ে আসতে থাকলো। আমি অনেক কষ্টে সেই তীরগুলিকে মোকাবেলা করছি, কিন্তু যখন ভূঁইয়া শফিকুল ইসলাম আমাকে বললেন যে আমার বইয়ের প্রকাশনা উৎসবে আপনাকে আসতে হবে, সভাপতিত্ব করতে হবে, আমি রাজি হলাম। কারণটা হচ্ছে আমি তাকে মানুষ হিসাবে খুব বড় একজন মানুষ হিসেবে মনে করি, আর কবি হিসেবে তার সম্পর্কে আমার জানা আছে, তার কিছু বই আমার আগে পড়া আছে। এই বইটি পড়ে মনে হলো আসলে এই অনুষ্ঠানে আসাটা উচিত এবং তার সম্পর্কে যে আলোচনা সেগুলি বসে শোনা উচিত, তার কবিতা আবৃত্তি হবে সেগুলিও শোনা উচিত। কারণ ভূঁইয়া শফিকুল ইসলাম সত্যিকার অর্থে একজন খুব দরদি কবি। এবং আমি আজকে দুজন আলোচনা করলেন, তাদের আলোচনায় খুব সমৃদ্ধ আলোচনা। আর আসাদুজ্জামান নূর ভাই যখন কথা বলেন সেগুলি তো শুনতেই হয়, এবং তারপরে কথা বলাটা একটু বিপদ, কারণ ছন্দপতন হতে বাধ্য। তবে সভাপতির একটা সুবিধা, সব কিছু তো বলা হয়ে যায়, এবং আমার শুধু আপনাদের মনোযোগের শেষ মাত্রায় আপনারা চলে আসেন, শেষ মাথায়, কাজে কিছুক্ষণ কথা বলে আপনারাও আনন্দের সঙ্গে হাততালি দেন, অনুষ্ঠান সমাপ্ত হয়, সব কিছু সুন্দরভাবে পরিসমাপ্ত হয়। ভূঁইয়া ইকবালের এই যে বইটি আপনারা ভিতর মলাটে দেখবেন, তার সম্পর্কে লেখা আছে যে তিনি যুক্তিবাদ, মানবতাবাদ, অধ্যাত্ম চেতনা, অসাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সময় ও স্বদেশ ভাবনা, প্রেম ও মরমীবাদ, এই সবকে তিনি তার সাহিত্যে নতুন মাত্রা দিয়েছেন। আজকে নাসির ঠিকই বলেছেন যে তার এই বইতে বিরহ যতনা বেশি, তার থেকে প্রেমটা একটু বেশি মানব প্রেম। তিনি যে কথা বলছেন নিজের সম্পর্কে খুব বিনয়ের সঙ্গে নিজেকে কিছুটা নিচু করে রেখেছেন, কিন্তু আসলেই তিনি একজন সত্যিকার চিন্তাশীল মানুষ। সমাজ নিয়ে ভাবেন, সমাজের অসঙ্গতিগুলি নিয়ে ভাবেন, সত্য অসত্যের পার্থক্য, সুন্দর অসুন্দরের পার্থক্য নিয়ে তিনি ভাবেন। তার নন্দন চিন্তার কেন্দ্রে আছে মানুষ এবং প্রকৃতি, এটি তার বই পড়লে বোঝা যায়। তিনি যে জীবনানন্দ দাশ দিয়ে প্রভাবিত হয়েছেন তার কারণ হচ্ছে তার প্রকৃতি চেতনা, যেটি তার স্বদেশ প্রেমের সমর্থক। আর তিনি যে কতগুলি সত্য উচ্চারণ করেছেন সেগুলি তার যুক্তিবাদী মনের পরিচয়। একটা কবিতায় তিনি বলছেন, তীর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাস সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, কিন্তু সত্য কখনো মিথ্যা হয় না। সত্য যে বিশ্বাস নয়, তার নিজ গুণে সত্য। কবিতার ভিতর এই ধরনের যুক্তি আসে না, কিন্তু তিনি নিয়ে এসেছেন, কারণ কবিতার ভিতর তিনি দেখাতে চাচ্ছেন তিনি মোক্ষের জন্য বসে থাকেননি। তার মোক্ষ তার জীবনের কর্মের সাধনার একটা প্রকাশ এবং তার পরিসমাপ্তি। কবিতায় যে বিষয় থাকে না সাধারণত আমরা দেখি, তিনি সেই সমস্ত বিষয় নিয়ে আসেন। এমন কিছু বিষয় নিয়ে আসেন যেগুলো হয়তো আমাদের মতো অন্ধ সমাজে কিছু বিতর্ক সৃষ্টি করতে পারে, কিন্তু শেষ বিচারে সত্যের পথে মানুষকে পরিচালিত করতে পারে। একজন কবির যদি প্রধান কাজ হয় পাঠককে জাগানোর, তার ভিতরটায় কিছুটা আলো ফেলা, তাকে কিছুটা সুন্দরের এবং সত্যের সাক্ষাৎ করিয়ে দেয়া, তাহলে আমি মনে করি ভূঁইয়া শফিকুল ইসলাম সফল একজন কবি। তার ছন্দ নিয়ে নাসির বলেছেন, কবিতার ছন্দ না থাকে সেটি কবিতা হয় না। কিন্তু আমি শেষ কথাটি বলি, যেহেতু আমি কবিতা লিখি না, আমি ছোট গল্প উপন্যাস লিখি। এই কবিতার বইতে আমি কিছু সুন্দর গল্প পেয়েছি, জীবনকে নিয়ে, বিভিন্ন ঘটনাকে নিয়ে, কিছু মুহূর্তকে নিয়ে
তিনি বেশ কিছু আখ্যান লিখেছেন কবিতার ভাষায়, সেটি অবশ্যই, কিন্তু কবিতার ভিতরে তো গল্প থাকে। কবিতায় গল্প না থাকলে মানুষ তো সেই কবিতা পড়বে না। রবীন্দ্রনাথকে এবার বদলেয়ারকে নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন, ভূঁইয়া শফিকুল ইসলাম, খুব সুন্দর কবিতাটি পড়বেন। তো বদলেয়ার সেই আধুনিকতাকে প্রতিনিধিত্ব করতেন যেখানে বস্তু চিন্তাটা বড়। তো একবার এক ভিক্টোরিয়া অকাম্পো রবীন্দ্রনাথকে বলেছিলেন বদলেয়ার সম্পর্কে, তিনি বদলেয়ারের কবিতা পছন্দ করেন, কিন্তু রবীন্দ্রনাথ প্রচুর পড়তেন, কিন্তু তিনি বলছেন আমি তোমার সেই ফার্নিচার পয়েটকে পড়ব না। ফার্নিচার পয়েট কথাটা খুব চমৎকার। তার কারণ হচ্ছে ঘরের ভিতরে মানুষ থাকে। আমি যদি আসবাবপত্র নিয়ে কথা বলি তাহলে মানুষ কোথায় যায়? তো পশ্চিমা আধুনিক সাহিত্যের একটা সমস্যা হচ্ছে সেখানে আসবাবপত্র নিয়ে বেশি কথা হয়, অনেক সময় মানুষগুলো অনুপস্থিত হয়ে যায়, অথবা মানুষগুলো একেবারে ম্রিয়মাণ অথবা প্রান্তে চলে যায়। ভূঁইয়া শফিকুল ইসলাম বদলেয়ারকে নিয়ে লিখেছেন কারণ বদলেয়ারের মতো তারও যুক্তি চিন্তা, তারও সমাজ চিন্তা খুব স্বচ্ছ, কিন্তু নেতির তিনি কোনো প্রকাশ এখানে ঘটাননি, তিনি অশুভের কোনো প্রকাশ এখানে ঘটাননি, যেটা বদলেয়ারের কবিতাতে ছিল। কিন্তু তিনিও বুঝেছেন এখানে বস্তু নিয়ে কবিতা লেখার কিছু নেই, তারপরও তিনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে মানুষের ভাবগুলিকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। কবিদের নিয়ে একটা কথা বলা হয় যে গোত্রের ভাষা পরিশুদ্ধ করা একজন কবির কাজ। এটি মালারমে বলেছিলেন, এলিয়ট ধার করে বলেছেন, তার আগে অনেক আগে হেরোডোটাস বলেছিলেন। তো এই যে গোত্রের ভাষা পরিশুদ্ধ করা, এই ভাষাটা শুধু কবিতার ভাষা না, এটি চিন্তার ভাষা, বোধের ভাষা, অভিব্যক্তির ভাষা। এগুলি যখন একজন কবি পরিষ্কার করেন তার যুক্তির ভাষা দিয়ে, মনে হয় কবি ভালো কাজটি করেছেন। আমি ভূঁইয়া শফিকুল ইসলামের সাফল্য কামনা করি। তিনি কিন্তু খুব তরুণ কবি সেটি বলা যাবে না, অনেক দিন ধরে কবিতা লিখছেন। কিছুটা নিজেকে প্রচ্ছন্ন আড়াল করে রেখেছিলেন সেটি বটে, কিন্তু এখন যেহেতু তিনি সরকারি কাজে নেই, তিনি তার মনের কথাগুলি বলতে পারেন, সেই জন্য তিনি প্রকাশ্য হয়েছেন। আমি আশা করি তিনি আরও প্রকাশ্য হবেন এবং আগামীতে তার আরও কিছু বই আমরা উপহার পাবো। এবং আমি বসে আছি তার সেই উপন্যাস তিনি যেটি লিখছেন অথবা যেগুলি লিখছেন সেই উপন্যাসগুলি পড়ার জন্য। আপনাদের সবাইকে অনুষ্ঠানে আসার জন্য, তাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। আর যারা আলোচনা করলেন তাদের ধন্যবাদ, এবং প্রধান অতিথি, তাকে আমি মন্ত্রী হিসেবে দেখি না, তাকে নূর ভাই হিসেবে দেখি। তাকে আর ধন্যবাদ জানাবার কিছু নেই, কারণ তিনি আমাদের সংস্কৃতির একজন অভিভাবক হিসেবে এখানে এসেছেন, সেটি বলা খুব অত্যুক্তি। সবাইকে ধন্যবাদ।